আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভালোবাসি কমিউনিটিতে আমরা বিভিন্ন সংগঠন নিয়ে, বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলি। আজকেও আমরা এই সংগঠন নিয়ে আলোচনা করব, কিন্তু সংগঠনের চাইতে একজন ব্যক্তিকে নিয়েই আসলে বেশি আলোচনা করব। এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যিনি সংগঠনের ঊর্ধ্বে ছিলেন এবং তার চিন্তা চেতনায় সবসময় এই কমিউনিটি ছিল। এই জন্য আজকে আমরা এই ভালোবাসি কমিউনিটিতে তাকে নিয়ে আলোচনা করব। আর তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কমিউনিটির প্রিয় মুখ মরহুম এনাম আলী এমবি। এনাম আলী এমবি 22 জুলাই 2022 সালের 17 জুলাই মৃত্যুবরণ করেছিলেন। এই গত সপ্তাহে 17 তারিখে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তাকে আমরা স্মরণ করব, তাকে নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে মরহুম এনাম আলীর এমবির দুজন ঘনিষ্ঠ ব্যক্তিত্ব উপস্থিত আছেন। চলো আমরা প্রথমেই আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে নিই, তারপর আমরা আসবো বিস্তারিত আলোচনায়। আমার সঙ্গে আছেন আমাদের আরেক পরিচিত মুখ পারভেজ আহমেদ, ব্রেড কাউন্সিলের সাবেক মেয়র। পারভেজ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমাকে যেদিন বেটার করেছেন, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ করব এবং পার্সন নিয়ে আলাপ করব। এর জন্য আপনাকে এবং আপনার ইসলাম চ্যানেলের সকল কলা কৌশলীকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন শফিকুল ইসলাম, সাংবাদিক ও ব্যবসায়ী এবং মরহুম এনাম আলীর ঘনিষ্ঠ সদস্য ছিলেন। শফিক ভাই, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন এবং আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আমি বলছিলাম, আমরা আসলে মরহুম এনাম আলী এমবির জীবন নিয়ে আলোচনা করবো। ওনার কর্মময় জীবন ছিল, উনি যে বিভিন্ন সময় সবচাইতে বড় যে ওনার পরিচিতি ছিল ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড নিয়ে, যাকে কারি অস্কার খাতে কারি অস্কার বলে এটা পরিচিতি পেয়েছে ব্রিটেনে। ওনার বিভিন্ন কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করব আমাদের দর্শকদের সামনে। তো আপনারা যদি আলোচনা যাবার আগে ওনার জীবনের উপর ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে, আমরা এটা দেখে নিই, তারপর আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, মরহুম এনাম আলী এমবির উপর ছোট্ট একটি ভিডিও ক্লিপ আছে, চলুন আমরা সেটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা যাব। Enam Ali was born on December 1st, 1960, in Sylhet, Bangladesh. His early years were spent in a region known for its rich cultural heritage and deep culinary traditions, which would later influence his career. He completed his early education in Sylhet before moving to the United Kingdom in 1974 to pursue higher education and better opportunities. After arriving in the UK, Enam Ali studied at a local college, where he completed his A-levels. He then pursued a degree in hospitality and management at Westminster Kingsway College in London. During his studies, Ali developed a keen interest in the restaurant industry, which was rapidly expanding in Britain at the time. He recognized the growing popularity of Indian cuisine among the British public and decided to focus his career in this direction. In the 1980s, Enam Ali opened his first restaurant, Le Raj, in Epsom, Surrey. The restaurant quickly gained a reputation for its high-quality food and excellent service, becoming a popular dining destination. Ali's dedication to maintaining authentic flavors and offering an exceptional dining experience set Le Raj apart from other Indian restaurants in the UK. Recognizing the significant contribution of the Indian restaurant industry to British culture and economy, Enam Ali founded the British Curry Awards in 2005. The awards were established to acknowledge and celebrate the hard work and achievements of the UK's best curry houses. Often referred to as the Oscars of the curry industry, the British Curry Awards became a prestigious event attended by celebrities, politicians, and industry leaders. Ali's vision was to elevate the status of Indian cuisine in Britain and provide a platform for restaurateurs to be recognized for their culinary excellence. Throughout his career, Enam Ali was an advocate for the Indian restaurant industry and the broader South Asian community in the UK. He worked tirelessly to address challenges faced by the industry, such as immigration policies affecting the availability of skilled chefs and the economic impact of rising business costs. Ali was also a vocal supporter of charitable causes and community initiatives, often using his influence to raise awareness and funds for various projects. Enam Ali's contributions to the hospitality industry and his community did not go unnoticed. In 2009, he was awarded an MBE, Member of the Order of the British Empire, for his services to the hospitality industry. He was also a Fellow of the Royal Society of Arts, FRSA, recognizing his commitment to social progress and development through his work.
Ali became a director and president of the British Bangladesh Chamber of Commerce, which was created in 1991. He was a contributor and consultant for the hospitality industry, focusing on curry cuisine. Enam Ali was known for his charismatic personality, entrepreneurial spirit, and dedication to his family. His loving parents were father late Al-Hajj Monuhor Ali and mother late Nozibun Nahar Khanom. He had 4 brothers and 2 sisters. He balanced his professional commitments with his role as a loving husband and father. Ali's legacy is marked by his significant impact on the British culinary landscape and his efforts to promote and celebrate Indian cuisine in the UK. Enam Ali passed away on July 17, 2022, at the age of 61. His death was widely mourned by the culinary community, with tributes pouring in from across the industry. He was remembered not only for his business acumen and contributions to the restaurant industry, but also for his kindness, generosity, and unwavering commitment to his community. Enam Ali MBE, FRSA, left an indelible mark on the British hospitality industry. Through his pioneering work with the British Curry Awards and his successful restaurant ventures, he helped elevate Indian cuisine to new heights in the UK. His legacy continues to inspire restaurateurs and chefs. পরশ ভাই, শফিক ভাই, আমরা এটা দেখলাম। আসলে আমি আপনাদের দিয়ে শুরু করি। মাত্র 61 বছর বয়স, আসলে তো খুব বেশি ছিল না। এবং আমরা সবাই যেদিন সংবাদটা শুনেছিলাম এনাম ভাই, তখন তো আসলে সবাই মানে পুরো কমিউনিটি হতবাক ছিল। ডেফিনেটলি। তো আপনারা তো দীর্ঘদিন ওনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আপনাদের কাছ থেকে ওনার সম্পর্কে আমরা কিছু শুনতে চাই। শফিক ভাই, আপনাকে দিয়ে শুরু করি। থ্যাংক ইউ। এনাম ভাই, আমরা কি বলবো, এটা দেখে একটু ইমোশন হয়ে গেছে, ইমোশনাল হয়েছে এমনিতেও। এই কমিউনিটি এনাম ভাইয়ের একটা বিরাট ড্রিম ছিল কারি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে, কিন্তু পুরো কমিউনিটি তিনি সারাদিন ভাবতেন যে কীভাবে আমাদের কমিউনিটির উন্নয়ন এবং কমিউনিটির যে অগ্রযাত্রা কীভাবে হবে। সেই থেকে উনি এর আগ থেকে উনি ইনভলভ ছিলেন, মানে কেটারিং ইন্ডাস্ট্রির সাথে উনি এই দেশে ওনার কেরিয়ার শুরু থেকে উনি যে রেস্টুরেন্ট ছিল লিরাজ রেস্টুরেন্ট এপসমে, সেই রেস্টুরেন্টটা একটা ল্যান্ডমার্ক ছিল, ওয়ান অফ দি বেস্ট রেস্টুরেন্ট ইন ব্রিটেন। ওনার যে রেস্টুরেন্ট, ওনার রেস্টুরেন্টে গেলেই বোঝা যেত যে ওনার এই ইন্ডাস্ট্রিতে ওনার কতটুকু দক্ষতা বা এফিসিয়েন্সি আছে। তখন তিনি এক পর্যায়ে, আমি ওনার সাথে যেহেতু খুবই ঘনিষ্ঠ ছিলাম, আমি 97 এই দেশে আসার পর থেকে, ওনার এই দেশে আসার আগ থেকেই ওনার সাথে আমার কমিউনিকেশন আমি ছিল। একটু শফিক ভাই আপনাকে মানে আমরা মানে ওনার সবকিছু আমি একটু মানে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছিলেন, এই জায়গাটাতে আমি একটু আসতে চাই যে আপনি তো নিশ্চয়ই খুব ক্লোজ থেকে দেখেছেন। আমরা হঠাৎই শুনেছি যে এনাম ভাই হসপিটালে এবং অবস্থা খুব খারাপ। উনি অসুস্থ ছিলেন, বেশ কিছুদিন আগ থেকেই অসুস্থ ছিলেন, কিন্তু এটা তখন ওয়াইডলি এটা সার্কুলেট হয় নাই, এটা অনেকেই জানতেন না উনি অসুস্থ, কিন্তু উনি অসুস্থ ছিলেন এবং উনি ট্রিটমেন্টও করাইছেন, কিন্তু এক পর্যায়ে এই ট্রিটমেন্ট আর ওনার জন্য কার্যকরী ছিল না। যখন আমরা জানলাম, তখন মানে মানুষ যখন জানলো, তখন তিনি হসপিটালে, এবং হসপিটালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। স্যারের একটা হসপিটালে ছিলেন। তারপরে হলো মানে ওনার তো কার্যক্রম ছিল বিশাল। আপনি কবে থেকে ওনার সঙ্গে মানে? আমি ওনার সাথে আমার পরিচয় সিলেট থেকে। আমি যখন সিলেটে সাংবাদিকতার সাথে ইনভলভ, তখন আমি সিলেটে ইউএনবির সিলেট করেসপন্ডেন্ট, সেই 91 বা 92 এই সময়ে ওনার সাথে আমার প্রথম ইন্ট্রোডাকশন হয়। তিনি তখন আমাদের সাথে দিরাইতে গিয়েছিলেন একটি প্রোগ্রামে, যেহেতু আমার বাড়ি দিরাই, সেইখানে জামিল ভাইয়ের একটি প্রোগ্রাম ছিল গ্রামীণ জনকল্যাণ সংসদের, এবং সেইখানে তিনি যান, এবং সেই থেকে ওনার সাথে আমার পরিচয়। যেহেতু আমি নিউজ পেপারে ছিলাম সিলেটে, আমরা যখন সিলেটে ব্যাক করি আস্তে আস্তে ওনার সাথে, উনি জিন্দাবাজার গেলে পারভেজ ভাই আরও ভালো জানবেন, উনি জিন্দাবাজারে এটা ওভারসিজ সেন্টার এর আশপাশে উনি আড্ডা দিতেন। ওনাদের বাসাই তো এটার পেছনে, বাসা ওনার পিছনে জিন্দাবাজারে ওনার বাসা, এবং এখানে উনি আড্ডা দিতেন সারাদিন। তখন ওনার সাথে ঘুরে ফিরে বারবারই দেখা হতো, সেইভাবেই ওনার সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠে। এবং আমি 97-এ যখন এই দেশে আসি, তখন আমি সিলেটের ডাকের এক্সিকিউটিভ এডিটর, তখন ওনার সাথে আবার শুরু থেকেই কমিউনিকেশন ছিল। উনিও আমাকে ইন্সপায়ার করেন পত্রিকার সাথে থাকতে, এবং আস্তে আস্তে আমরা কাজ শুরু করি। তখন উনি গিল্ড অফ বাংলাদেশি রেস্টোরেটার্স নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, এবং সেই সংগঠনেরও অনেক কার্যক্রম ছিল যেগুলো নিয়ে এনাম ভাই আমার সাথে শেয়ার করতেন, এবং এইগুলা
আমি তখন সিলেটের ডাকে এবং অন্যান্য পত্রিকায় এইসব নিউজ আমরা পাবলিশ করতাম। সিলেটের ডাকের যে তো সিলেট থেকে যে ডাইন বাংলাদেশ ক্যাম্পেইন ছিল, পারভেজ ভাই ভালো জানবেন আরও, সেই সময়ে হাউস অফ কমন্সে এই প্রোগ্রামটা হয়েছিল, ডাইন বাংলাদেশ ক্যাম্পেইন, মানে স্বনামে বাংলাদেশি রেস্টুরেন্ট। তখন বাংলাদেশি রেস্টুরেন্টে যারা ডাইন বাংলাদেশ ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন সেই রেস্টুরেন্টগুলো তাদের ফ্ল্যাগ বাংলাদেশি পতাকা হোস্টিং করতেন। রেস্টুরেন্টের সামনে বাংলাদেশি পতাকা দেখলে বোঝা যেত যে এটা ডাইন বাংলাদেশ, মানে বাংলাদেশি রেস্টুরেন্ট। এই ক্যাম্পেইনটা কেন ছিল যে বাংলাদেশিরা সাফল্যের সাথে ব্যবসা করছে, কিন্তু নামটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান, আমাদের কারির যে নিজস্ব আইডেন্টিটি সেইটাকে সমুন্নত রাখার জন্য এবং সবাইকে জানানোর জন্য যে ইন্ডাস্ট্রিটা রান এন্ড ওন বাই বাংলাদেশি। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু পরেশ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে এনাম ভাইয়ের সঙ্গে আপনার কিভাবে। আসলে দেখেন, আপনি একটা ডকুমেন্টারি দেখিয়েছেন, এটা আসলে একটা ইমোশনাল ডকুমেন্টারি, যেহেতু এনাম ভাই ছিলেন আমাদের খুব ক্লোজ একজন লোক। এই জন্য বলছি যে প্রথমে আমি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি আজকে 3 বছর পরে যে আপনি আমাদেরকে ডেকে নিয়ে আসছেন ওনাকে স্মরণ করার জন্য। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। এবং সাথে সাথে আমি আরেকটা জিনিস স্মরণ করতে চাচ্ছি আজকে, যেহেতু আমরা সবাই জানি আমরা ব্রিটিশ বাংলাদেশি, এখানে আমাদের দেশে একটা দুর্ঘটনা হয়ে গেছে গতকালকে। আনফর্চুনেট অনেক স্কুলের ছাত্র এবং অনেক শিক্ষকও এখানে ইন্তেকাল করেছেন। সবাই যেন আল্লাহ জান্নাতবাসী করেন সবাইকে এবং ওনাদের পরিবারকে যেন সংযম করার শক্তি দেন। দেখেন, এনাম ভাই কি আসলে চিনি বা পরিচয় এই দেশে আসার পর থেকে না, আমরা একই স্কুলে লেখাপড়া করতাম। তো সেই থেকেই আমাদের চলাফেরা, আমরা সিলেট শহর এলাকাতেই বাসা বাড়ি ছিল আমাদেরও। আমরা হাইটে গেলে ধরেন 10 মিনিটস ডিস্টেন্স, এইডেড হাই স্কুল। তো আফটার এডুকেশন স্বাভাবিক উনিও চলে আসছে এই দেশে, আমি ব্যবসাতে শুরু করলাম দেশে, তারপরে আমিও চলে আসলাম এই দেশে। এই দেশে আসার পরে সত্য যেটা, আমাদের তো একটাই ছিল, এই দেশের প্ল্যাটফর্ম ছিল আমাদের ব্রিটিশ বাংলাদেশে, আমাদের ওল্ড জেনারেশন যারা এস্টাবলিশ করে গিয়েছেন এই যে কারি ইন্ডাস্ট্রিটা। তো উনিও মেজরিটি অফ দ্যাম আমরা কিন্তু এই কারি ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়ে যাই কাজের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে ব্যবসাতে আমরা ইনভলভ করি। তো সেই সুবাদে এনাম আলী ভাইও এই রেস্টুরেন্টার হিসাবে কাজে ঢুকছেন, কাজ শিখছেন, তারপরে উনি নিজে ব্যবসা এস্টাবলিশ করেছেন। তো সাথে সাথে আমরা যেহেতু সিলেটে থাকাকালীন, আমরা ইয়াং থাকাকালীন আমরা কমিউনিটির সাথে আমরা খুব এঙ্গেজ ছিলাম, বন্ধুবান্ধব। উনি এখানে ফিল করেছে যে এখানে অনেক কিছু দেওয়ার আছে এই কারি ইন্ডাস্ট্রিকে আমাদের। এই যেটা শফিক ভাই বললেন যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল বা কিভাবে আমরা আরও বেটার করতে পারি এইগুলো নিয়ে, তখন আমাদের এখানে একটাই অর্গানাইজেশন ছিল, বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। এসে আর্লি 60 এটার জন্ম। উনিও ওই অর্গানাইজেশনের আন্ডারে উনিও জয়েন করলেন মেম্বার হিসাবে, আমিও ছিলাম। আমরা একসাথে অনেক দিন কাজ করেছি। এরপরে যা হয় একে স্বাভাবিক, এগুলাই হয় অনেক সময়। অনেক ইয়াং জেনারেশন ওনারা এখান থেকে বাইর হয়ে গিয়ে আরেকটা প্রতিষ্ঠান করলেন, যেটার নাম হচ্ছে গিল্ড অফ বাংলাদেশি অর্গানাইজেশন। ওই সবাই মিলেই কিন্তু কারি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে গেছেন। উনি কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু এই কারি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে গিয়েছেন, কিভাবে বেটার করা যায়। এখন আপনি বলতে পারেন যে এটা উনি কতটুকু গ্রহণযোগ্য ছিল আমাদের কমিউনিটি, যেটা আমি এটাতে আসবো পরে, যেটা উনি বলছিলেন যে আমি একটু মানে ডাইং বাংলাদেশ ক্যাম্পেইন। আচ্ছা, এইটা দেখেন, যখন ওনারা এই বাংলাদেশি ক্যাটারার স্টেশন থেকে বাইরে হয়ে যাওয়ার পরে ওনারা একটা নাম দিল, যেটা গিল্ড অফ বাংলাদেশ। এই নামটাই একটা আইডেন্টিটি মানে আমাদের সামনে নিয়ে আসলো যে আমরা যে সাকসেসর যারা আগে ছিলেন, আমাদের বাপ চাচা দাদা যারা, ওনাদের মেজরিটি অফ দেম ওনারা কিন্তু তখন ইন্ডিয়ান প্রভিন্স থেকে আসছিলেন। আন্ডার বাংলাদেশ ছিল পাকিস্তান, তারপরে পাকিস্তান ছিল আন্ডার ইন্ডিয়া। ওই নামেই এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেল যে ইন্ডিয়ান কারি। তো যখন ওনারা গিল্ড অফ বাংলাদেশ দিলেন, তখন উনিও একটা ফ্ল্যাগ নিয়ে সামনে গেলেন যে আমরা কীভাবে এই সেক্টরটাকে আমরা যে বাংলাদেশি আইডেন্টিটি আমরা দিতে পারি। তো সেটা কিন্তু ওনারাও করেছেন। বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন, এই দুটো অর্গানাইজেশন ছিল এই কারি ইন্ডাস্ট্রিকে নিয়ে। তখন কিন্তু অনেক ক্যাম্পেইন হয়েছে এবং উনি কিন্তু অগ্রভাগেও ছিলেন, বিসিও ছিল অগ্রভাগে। দুজনে মিলেই কিন্তু কাজ করেছেন অনেক কিছু, যেটা আজকে আমরা প্রতিষ্ঠিতভাবে বলতে পারি যে আমাদের এত বিলিয়ন, এত হাজার লোক আমাদের কাজ করছে বা ট্যাক্স পেয়ারের মানি যাচ্ছে ট্রেজারিতে, এগুলা। তো এগুলা করতে গিয়ে কিন্তু এই যে বললাম আগে, উনি কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু উনি একা ফাইট করে গিয়েছেন ওনার অর্গানাইজেশনের পক্ষ থেকে। আর কালেকটিভলি আমরা সবাই কিন্তু ফাইট করে গিয়েছি। খুব ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, এবং শুধু এখানেও শেষ না, দেখেন উনি কিন্তু কারেন্ট ইন্ডাস্ট্রি থাকলে উনি কিন্তু এই দেশে জানেন, আপনার মিডিয়াতে আপনারা আছেন, মিডিয়ারও একটা দরকার ছিল। উনি কিন্তু
টিভিতেও এঙ্গেজ হয়ে গেলেন শেষের দিকে। আমরা আসবো। কারি ম্যাগাজিনেও ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন হয়ে গেল আমাদের বাংলাদেশি অরিজিন কমিউনিটি যেটা ছিল। আমরা অনেক ওয়াইডার রেঞ্জ ওনার ওয়ার্ক ছিল। অনেক ছিল। আমি যেহেতু এই আপনি নিয়ে আসছেন এটা যে ম্যাগাজিনের বিষয়টা, স্পাইস বিজনেস ম্যাগাজিন ছিল, এটা গিল্ড হিল থেকে বের করা। তো আপনি এটার সাথে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন? এটার সাথে আমি শুরু থেকেই সম্পৃক্ত ছিলাম। স্পাইস বিজনেস ম্যাগাজিন, মানে যে স্পাইস বিজনেসটাকে প্রমোট করার জন্য স্পাইস বিজনেস। উনি ডাইন বাংলাদেশ ক্যাম্পেইনের পরে ভাবলেন যে কীভাবে এটারে আরও আমরা করতে পারি। তখন উনি কালেকটিভলি শুরু করলেন স্পাইস বিজনেস ম্যাগাজিন। তো শুরুতে গিল্ডের ব্যানারে ছিল, আর গিল্ডে শুধু উনি একা ছিলেন না, ওনার একটা ডেডিকেটেড টিম ছিল। যেমন ইনাম ভাই ছিলেন, সাথে আব্দুল মুহাইমিন মিয়া রিডিংয়ের, তারপরে অক্সফোর্ডের আজিজুর রহমান, তারপরে বার্মিংহামে মৌলা মিয়া, তারপরে আফসার মোহাম্মদ ওয়াইস, স্কটল্যান্ডে ফয়সল ভাই, আমাদের এই আনা ভাই ছিল ইয়তে এই ওয়েলসে কারিফের আনা মিয়া, যুবরাজ গ্রুপ, এরকম আরো অনেকেই ছিলেন, হয়তো সবার নাম এই মুহূর্তে মনে আসছে না। সাইদুর রহমান রেনু আমাদের চেম্বারের এক্স প্রেসিডেন্ট, ওনাদের একটা ভালো টিম ছিল। এই পুরাটা এই ইয়াং টিমটা কিন্তু সারা দেশে তখন এই ক্যাম্পেইনটা পরিচালনা করে। ডাইন বাংলাদেশ ক্যাম্পেইন, বাংলাদেশের নামের পরিচয় দেয়া। আমার এখনো মনে আছে, আমাকে শফিক ভাই বললেন, এনাম ভাই বললেন যে ভাই একটা আর্টিকেল লেখেন, আমাদের এই রেজাল্টটা কি এন্ড অফ দি ডে। আমার মনে আছে আমি লিখছিলাম তখন মহারাজা থেকে হাসন রাজা, বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রি, মহারাজা থেকে হাসন রাজা। এই যে আমাদের নামের যে আমাদের যে এই যে আমাদের ট্রান্সফর্ম আমরা যেভাবে শুরু করছিলাম, এখন আমরা এই জায়গায় আসছি। কারণ তখন সিটিতে হাসন রাজা রেস্টুরেন্ট করছিলেন আমাদের রফু ভাই। তো এইভাবে এইটারই একটা মানে এই ক্যাম্পেইনেরই ফলাফল ছিল এইগুলো, যাতে বিভিন্ন বাংলাদেশি নামগুলা তখন আমাদের সামনে চলে আসে। আরেকটা জিনিস এখানে ওই যে ম্যাগাজিনটা বললেন, এখানে কিন্তু ম্যাগাজিনটা ছিল মেইন স্ট্রিম স্ট্যান্ডার্ড ম্যাগাজিন ইংলিশে, কিন্তু একটা পোরশন ছিল কিন্তু বাংলাতে। বাংলাটা কিন্তু শফিক ভাই লিখতেন। আমাদের রেস্টুরেন্টে যারা কাজ করতেন তাদের জন্য ইজি হয়ে যেত। আগের জেনারেশন যারা কাজ চেয়েছিলেন ওনারা এটা কিন্তু পড়তে গিয়ে অনেকটা নিজের হার্টে মানে লাগতো যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কি করছি বা না। আমি একটা জিনিস জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে সিলেট থেকে আপনাদের সঙ্গে পরিচয়, আপনারা তো ছিলেন সাংবাদিকতা লাইনে, আপনাদের সঙ্গে উনিও কি ওই সময় থেকে মানে এই লাইনে ছিলেন? উনি সবসময় মিডিয়া, ওনার খুব মিডিয়া। উনি এনাম ভাই যখন মিডিয়ার সাথে ইনভলভ ছিলেন না, কিন্তু উনি খুবই ক্লোজলি মনিটর করতেন কোথায় কি নিউজ হচ্ছে আমরা জানি না, কিন্তু এনাম ভাইয়ের নজরে এটা আছে। CNN এ কি নিউজ হয়েছে, বিবিসিতে কি নিউজ হয়েছে, ঢাকার প্রথম আলো কি লেখছে, না এই দেশে বসে বসে উনি এইগুলা মিডিয়া মানে লাভার ছিলেন শুরু থেকেই। সেইভাবেই উনার মিডিয়ায় মানে উনি দেশে থাকতেও কি উনি আরেকটা চিন্তা, দেশে থাকতে ধরেন আমরা তো সিলেটটা আসলে তো আগে ছোট্ট একটা এলাকা ছিল, আমরা সবাই চিনতাম। তো আমরা কিন্তু খুব ক্লোজলি কাজ করে ফুর্তি ফার্তি করতাম। এই যে কমিউনিটি ওয়ার্ক তখনও কিন্তু উনি ছিল, এঙ্গেজ ছিল, এটা ছিল না ছিল। এই কাজের ইন্সপায়ার থেকে কিন্তু এই দেশে আসার পরে এই যে বললাম যা করে গিয়েছেন, এগুলো তো আপনারাও সবাই জানেন, আমাদের মিডিয়ার লোকরা সবাই জানেন যে কারি ইন্ডাস্ট্রির একটা যেটা অস্কার হিসাবে আপনারা বলছেন সবাই, এবং আমরা সবাই জানি, যেটা কারি অ্যাওয়ার্ড এভরি ইয়ারলি একটা আমাদের ইয়ারলি ক্যালেন্ডারে ছিল, এটা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড কবে হবে আমরা যাব। এবং উনি এটা যে একা ম্যানেজ করতেন, এটা কিন্তু কোনো টিম ছিল না ওনার সাথে, উনি একা ছিল একটা, আমরা জানি এটা ইন্টারনাল টিম এবং সিরিয়াসলি মনিটর করতেন। এটা ইন্টারনাল টিম ছিল যেটা, বাট ওই যে আমরা অন্যান্য অর্গানাইজেশন যেরকম দেখি আমাদের বিরাট একটা ম্যানেজমেন্ট, এরকম ছিল না কিন্তু। তো এইটাও আবার একটা সাকসেসের পিছনে এইটাও একটা কারণ, যেন যদি বেশি হয়ে যায় তখন সমস্যা আছে এখানে। তো সেই ধারাবাহিকতায় উনি কিন্তু যেভাবে শুরু করেছিলেন এবং এন্ডিংটা দেখেন, উনি প্রথমে কিন্তু এই যে বিভিন্ন 5 স্টার হোটেল বা ভেন্যুতে আমাদের এই প্রোগ্রামগুলো হইতো, তখন কিন্তু আমাদের এই যে ফুডগুলো সার্ভ হইতো ডিনারের টাইমে, তখন কিন্তু আমাদের লোকরা এইগুলো কভার করতে পারতো না। এই কুকিং সিস্টেম যেটা ছিল বা অ্যাকসেপ্টেন্স ছিল না এই বিভিন্ন ভেন্যুতে। কিন্তু শেষ পর্যন্ত উনি নিয়ে গেলেন না, আমাদের লোকরাই তৈরি করতে হবে। উনি যে ভেন্যুটা বদলাইলেন, যে বাটারসি পার্কে নিলেন, তখন আমাদের লোকরাই কিন্তু এই খানিটা তৈরি করতে হবে। তো এই যে মাতৃত্ববোধ যেটা ছিল ওনার মধ্যে, যে না আমরা আমাদের এটাকে আমাদের মধ্যে আনতে হবে। কিন্তু এটা আন্ডার ওয়ান আমব্রেলা ছিল। কারি ইন্ডাস্ট্রিটা ইজ নট স্টেক হোল্ডার, কিন্তু আমাদের আরও বাংলাদেশের বাইরেও ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, অন্যান্যরাও কিন্তু কারি বিজনেসের সাথে ইনভলভ। এমনকি মেইন স্ট্রিমের লোকজনও কারি ইন্ডাস্ট্রির সাথে কিছু ব্যবসায়ী যারা
এরাও কারি ইন্ডাস্ট্রি ওন করতো, কিন্তু উনি সবাইকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসেন, মানে আরেকটা কারি জিনিস উনি ব্রিটিশ উনি কারি অ্যাওয়ার্ড যেটা বলছিলেন যে পারভেজ ভাই যে এটা একটা ক্যালেন্ডার শুধু আমাদের জন্য, এটা তো ব্রিটিশ পলিটিশিয়ানদের ক্যালেন্ডার মেনটেন করতে হয় যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড আসবে। এই অ্যাওয়ার্ডে পারভেজ ভাই জানেন যে এই অ্যাওয়ার্ডে তিনজন, প্রথম ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন, তারপরে বরিস থেরেসা মে, থেরেসা বরিস জনসন, এই তিনজন প্রধানমন্ত্রী সশরীরে এই অ্যাওয়ার্ডে গেছেন। অ্যাটেন্ডেন্স ছিলেন। আর আরেকটা জিনিস দেখেন, এই যে আমাদের যে বিভিন্ন সময় আমরা শুনে আসছি যে আমাদের এই দেশের যে আমাদের শেফ একটা ক্রাইসিস ছিল, এই শেফ ক্রাইসিসের জন্য উনি কিন্তু একটা ইনস্টিটিউটও তৈরি করেছিলেন এখানে, যতটুকু আমার কিছুদিন ট্রেনিং ইনস্টিটিউট করছিল এফসমে, কিন্তু এটা মানে শুরু হয়েছিল কিন্তু ওই যে বললাম যে উনি একটা ভিশন নিয়ে উনি আগে গেছিল এই ইন্ডাস্ট্রিকে কিভাবে সাপোর্ট করা যায়। তবে আমাদের দুর্ভাগ্য, আল্লাহর ইচ্ছাই বেস্ট, যেটা উনি আল্লাহ নোজ বেস্ট, যেটা উনাকে আর্লি এই যে নিয়ে গেলেন, এরকম আমরা ভাবতেই পারি না যে উনাদের আমাদের কমিউনিটি বা আমাদের ইন্ডাস্ট্রিতে বিরাট একটা লস হয়েছে। কিন্তু এটা কিন্তু আমরা এখন ফিল করতেছি, কারণ আমাদের মেসেজগুলা আপার লেভেলে পলিটিশিয়ানদের যে টপ লেভেলগুলোতে নিয়ে যাওয়ার জন্য উনি একটা আমাদের অ্যাক্সেস ছিল। আমার সাথে তো যদিও আমরা ডিফারেন্ট পলিটিক্যাল এরিনায় কাজ করতাম, আমি বিলংস টু লেবার পার্টি, উনি করতো কনজারভেটিভ, আমরা কিন্তু একে অন্যের শেয়ার করতাম, পারভেজ ভাই আপনি এটা করেন, আমি এটা করছি, একসাথে আমরা দুদিক থেকে আমরা কাজ করতাম। এটা আমরা পাবলিকলি ফোকাস করতাম না, মানে আমরা সবসময় এই হিসাবে আমরা কাজ করে গেছি। আমার বিরতির সময় যাচ্ছে, বাট আমি একটু জানতে চাই যে মানে এই যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, মানে এটা দেখা যাচ্ছে যে ওনার চিন্তা চেতনা প্রথম থেকেই ডাইং বাংলাদেশ, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, মানে দেশপ্রেমের একটা মানে বড় ইয়ে আছে এর মধ্যে। অবশ্যই মানে এই চিন্তা কিভাবে আসলো না মাথা যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডটা? না, উনি সব সময় বলতেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা নেগলেক্টেড, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে ওই রকম একটা নেগলেজেবল সিচুয়েশনে আছে, এটাকে আরও একটা কম্প্যাক্ট সিচুয়েশনে নিয়ে আসতে হবে। মানুষকে ট্রেন করা, এই ইন্ডাস্ট্রিকে গ্রো করানো, এই ইন্ডাস্ট্রিতে প্রফেশনালিজম নিয়ে আসা, স্টাফের জন্য, কাস্টমারদের জন্য, যারা ওনার তাদের জন্য, এইসবই ওনার মাথায় কাজ করতো। উনি কারি ইন্ডাস্ট্রি নিয়েই সর্বক্ষণ ওনার ভাবনা ছিল। আর একটু আমি অ্যাড করি ওনার সাথে, যেটা আপনারা এখন যেভাবে টিভি বা যে ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো কিন্তু তখন ছিল না। তখন আমাদের যে মেসেজগুলো বা আমাদের দুঃখ দুর্দশা, আমাদের সুবিধাগুলা আমাদের যে কোনো জায়গায় পৌঁছানোর কোনো মাধ্যম ছিল না। একমাত্র ওই যে পত্রিকা আমাদের যেগুলো ছিল, বাংলাদেশের নিউজ পেপার সামান্য কয়েকটা, এগুলা বা মেইন স্ট্রিমে আমাদের কিছু ছিল না। বাট আমাদের ভারতীয়রা কিন্তু ওদের ম্যাগাজিন ছিল, বিভিন্ন পাবলিকেশন ছিল। তো সেই দিকে উনি চিন্তা করে কিন্তু এই যে স্পাইস ম্যাগাজিন এটা বাইর করলেন, সেটা কিন্তু আমাদেরকে অনেক অনেক মানে ভাবে আমাদেরকে পরিচিত করেছে এই দেশে মেইন স্ট্রিমে। এটা পৌঁছে দেওয়া হইতো, ম্যাগাজিনটা ফ্রি ডিস্ট্রিবিউশন হতো রেস্টুরেন্টে, এবং এই দেশের যারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ, আপনি এটা রিপ্রেজেন্ট করতেন, আপনারা তো সবসময় আপনার তদারকিতে আমরা সেটা পেতাম। হ্যাঁ, স্পাইস ম্যাগাজিন তখন ওইভাবে উনি সবার সাথে একটা নেটওয়ার্কিং, উনি তারপরে ওই যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ভাবনা আসলো যে আমরা ইন্ডাস্ট্রিকে ডিফারেন্ট লেভেলে নিয়ে যেতে হবে। এর আগে আমরা এশিয়ান জুয়েল অ্যাওয়ার্ড, পারভেজ ভাই, এটাতে আমাকে উনি 2-3বার নিয়ে গেছে। শফিক ভাই, লুক এট হাউ দে আর রানিং দ্য অ্যাওয়ার্ড শো। আমরা ওইখানে গেছি, গিয়া তারপরে কারো অভিজ্ঞতা নাই, ওনারও নাই, আমারও নাই, কিন্তু তখন উনি বললেন যে না, এবার আমরা মোটামুটি স্টার্ট করবো। তো 2004-এ আমরা প্রথম প্ল্যান করে আমরা এই যে বুকলেট টুকলেট সব কিছু রেডি করিয়া, কিন্তু আমরা এগুতে পারিনি। এনাম ভাই তখন বললেন যে শফিক ভাই, হিউজ ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট, এই অ্যাওয়ার্ড শো করতে আমাদের 150,000 পাউন্ড মিনিমাম লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা এইবার ড্রপ করি 2004-এ। আমরা 2005-এ, তখন আমি শুরু থেকেই, আমার এখনও মনে আছে যে আমি 60 টেবিল আমি নিজে সিকিউর করছি, 60টা টেবিল বিভিন্ন জায়গায় আমি নিজে সিকিউর করছি, আর এনাম ভাই বাকি 40টা টেবিল উনি সিকিউর করছে। আমি ওই যে সবার সাথে করে যে পারভেজ ভাই আপনার রেস্টুরেন্ট আছে, আপনার একটা টেবিল বুক করেন, এবং আপনার ফ্যামিলি মেম্বার, আপনার কাস্টমার, এভরিবডি উইল এনজয় দ্য নাইট। এইভাবে আমরা সবাইকে ইন্সপায়ার করে আমরা বুকিংটা নিলাম। তখন 1000 পাউন্ড ছিল পার টেবিল, এবং ওনারা বুকিং করলেন। তখন আমাদের সাহস বাড়লো যে আমরা এইবার স্টার্ট করতে পারি। তো ওই প্রথমে অ্যাওয়ার্ড 2005-এ, এটা তখন বিবিসি কভার করছিল, গ্রভনার হাউসে ছিল এই অ্যাওয়ার্ডটা, সবচেয়ে তখন একটা প্রেস্টিজিয়াস, এবং আমার মনে হয় বাঙালি কোনো প্রোগ্রাম এই প্রথম আমরাই করছি। শুধু এইটাও না তো, এই যে প্রোগ্রামগুলো উনি যে রিস্কটা নিয়ে করেছে, এটার বিনিময়ে কিন্তু আপনি এখনও জিজ্ঞেস করতে পারেন যারা ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের হয়েছিল, দে আর বিজনেস নট ডাবল, ইজ এ ট্রিপল পর্যন্ত হয়েছে ব্যবসা। প্রত্যেকেই বলছে দে আর বেনিফিটেড।
এবং উনি যে সিস্টেমে মিডিয়া কাভারেজ, এই দেশে তো মিডিয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মিডিয়া বলতে আমাদের কমিউনিটি মিডিয়া তো কমও ছিল, বাট এটা মেইন স্ট্রিমের মিডিয়াতে কিন্তু ফলো করে প্রকাশ হতো। আর প্রত্যেকটা এলাকায় যারা বিভিন্ন রিজন ছিল, নর্থ সাউথ এরকম এই রিজনগুলোতে 10টা অ্যাওয়ার্ড দেওয়া হইতো। এই 10টা অ্যাওয়ার্ডে যারা উইন করতো তাদেরকে লোকাল পত্রিকা, টেলিভিশন এগুলো তারা মিডিয়া কাভারেজ পাইতো। আমার সময় শেষ, আমি বিরতি যাবো, বাট ছোট্ট একটা এই স্মৃতি আমি বলি যে এই যে অ্যাওয়ার্ড বাকশার থেকে একজন একটা রেস্টুরেন্টে অ্যাওয়ার্ড পেল, এবং অলিম্পিকের সময় ওমানের রাজা এসেছেন, উনি খাবেন ওই রেস্টুরেন্টে, এবং তখন নাকি খোঁজা হয়েছে যে ব্রিটিশ খারি অ্যাওয়ার্ড প্রাপ্ত কোন রেস্টুরেন্ট আছে কিনা। আমি নিজে গিয়েছি ওই রেস্টুরেন্টে, নিউজ করেছি। ওই রেস্টুরেন্টের বিল নাকি এসেছিল 700,000 পাউন্ড। পুরো 1 মাস বন্ধ ছিল, 100 মানুষের বুকিং ছিল ওমানের রাজার। চিন্তা করেন। আমি গিয়ে, এবং ওইটা স্থান পেয়েছে শুধুমাত্র যে ক্যাটাগরি ছিল যে ব্রিটিশ খারি অ্যাওয়ার্ড প্রাপ্ত রেস্টুরেন্ট হতে হবে। এভাবে ব্যবসায়ী রেস্টুরেন্টগুলোকে এটা টপ রিকগনিশন ভাবে জানবেন, ফলো করে বলতে পারে। এটা যখন আমি তো প্রথম বছরে আমি বিহাইন্ডে থেকে মানে পরবর্তীতে আমি এটা থেকে সরে যাই বিকজ অফ মাই ওন বিজনেস। যেহেতু আমার সাপ্লাই বিজনেস ছিল, অনেকে মনে করবে যে এটা রেস্টুরেন্টের সাথে অ্যাওয়ার্ডের সাথে, এই জন্য আমি এখান থেকে সরে আসি। এনাম ভাইকে বললাম যে আমি সরি, আপনি থাকেন, আমি বিহাইন্ড থেকে সাপোর্ট দিব। তো সেইভাবে আমি না, সবাই এনাম ভাইকে হেল্প করছে, তুমি নিজেও হেল্প করছো, উনিও হেল্প করছেন, সবাই হেল্প করছে। আমরা একটা বিরতিতে ফিরে এসে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আলোচনা করছি আমাদের সবার প্রিয় মরহুম এনাম আলী এমবিকে নিয়ে। আমরা বিরতি থেকে ফিরে এসে অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা ছিলাম ছোট্ট একটা বিরতি থেকে ফিরলাম। আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি, এবং আমরা আলোচনা করছিলাম আমাদের সবার পরিচিত মরহুম এনাম আলী এমবির জীবনী নিয়ে। আমরা মূলত এই সংগঠনের এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করি। আর আপনারা সবাই জানেন যে মরহুম এনাম আলী এমবি নিজে একটি প্রতিষ্ঠান ছিলেন, একটি সংগঠন ছিলেন। আমরা এতক্ষণ বিরতিতে যাবার আগে ওনার ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রির প্রতি ওনার ভালোবাসা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এ পর্বে আমরা অন্য কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমি চলে যাচ্ছি আমার অতিথির কাছে। আমি এই পর্বে একজন ব্যক্তি এনাম আলী সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনতে চাই। ব্যক্তি এনাম আলী, দেখেন একটা জিনিস প্রথমে বলতে হবে, উনি কিন্তু সবার সাথে যোগাযোগ ছিল, সবাই মতামত নিতেন, সবাইকে লিসেন করতেন, দেন হি ওয়াজ টেকিং দ্য ডিসিশন। এই যে লিসেন করাটা, শোনাটা, তথ্য নেওয়াটা, এটা কিন্তু সবার মধ্যে ছিল না, উনি কিন্তু সেটা করতেন। আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, উনি এই মারা যাওয়ার আগ পর্যন্তই কিন্তু উনি টেলিফোনে যোগাযোগ থাকতো, দেখা না হইলেও। আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তিগতভাবে আমি এটা বলবো, আরেকটা যেন আমরা চলার পথে আমরা অনেকেই অনেক সময় অনেকের সাথে হয়তো আমার কাজের মাধ্যমে আমরা অনেক রং হইতে পারে, আমি এটা বুঝবো না, কিন্তু উনি যদিও করে দেয়, কিন্তু বর্তমান আমাদের এই কমিউনিটির মানুষ, ওনার মৃত্যুর সময় সেটার কিন্তু প্রতিফলন দেখা গিয়েছে, যে কি ধরনের মানুষ যে আসছে ওনার নামাজের জানা যায়, যে সেটার থেকে প্রতিফলন হয়ে যায় যে উনি কীরকম প্রিয় ছিল এই কমিউনিটির মধ্যে। তো এই ফিলিংসটা এটা কিন্তু এখনও আছে মানুষে। আমি বিভিন্ন জায়গায় গেলে এখনও কিন্তু বিভিন্ন জায়গায়, শুধু আমাদের কমিউনিটি নয়, ব্রিটিশ বাংলাদেশি নয়, ভারতীয় কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, হোয়াইট কমিউনিটি, সবাই কিন্তু যাদের সাথে চলাফেরা ছিল, পরিচিত ছিল, সবাই কিন্তু এটা ফিল করে উনি যে এখন আমাদের সাথে নাই। তো এই যে ওনার ব্যক্তিত্বটা রেখে গেছেন বা ওনার কাজের মাধ্যমে, কাজটাকে মানুষে কিন্তু স্মরণ করছে এখনো। ধন্যবাদ। আমি শহীদ ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, ব্যক্তি এনাম আলী কিন্তু খুব বলিষ্ঠ ছিলেন। ব্যক্তি এনাম আলী আমি বলবো কি যে উনি খুবই, কি বলবো, যে উনি অসম্ভব অন্যরকম মানুষ ছিলেন। মানুষের যাদের সাথে সম্পর্ক ছিল তারা সবাই জানে যে এনাম ভাই কারোর সাথে কীভাবে রিলেশনশিপ মেনটেন করতেন। শুধু মিডিয়া না, বিভিন্ন কর্নারের, বিভিন্ন কমিউনিটির বিভিন্ন অ্যাঙ্গলের মানুষের সাথে ওনার পরিচয় ছিল, এবং অত্যন্ত হৃদ্রতাপূর্ণ সম্পর্ক ছিল। মানে একজন বাবা এনাম আলী, একজন ভাই এনাম আলী, হ্যাঁ, একদম মানে অন্যরকম। উনি একজন সাকসেসফুল ফাদার ছিলেন, সাকসেসফুল হাজব্যান্ড ছিলেন। ওনার সবগুলো ছেলে মেয়ে এরা সবাই আজকে এস্টাবলিশড এবং হাইলি কোয়ালিফাইড। ওনার ছেলেমেয়েরা, আমরা তো দেখতাম যে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে মানে বিহাইন্ড থেকে ওনার ছেলেমেয়েরা কাজ করতো। হ্যাঁ, ওই পুরা পরিবারেরই তো এফোর্ট থাকতো। ওনার যে অ্যাওয়ার্ডটা ছিল সেখানে পুরা পরিবার। আমি নিজে গড়েও গিয়েছি যে এটার মানে
আগের যে কিভাবে কাজ কাজগুলো হচ্ছে। হচ্ছে এটা দেখার জন্য, হ্যাঁ exactly. দেখলাম যে মানে ছেলে মেয়েরা, ওনার মেয়ে তো ইয়ে করতো, সবাই প্রেজেন্টিং কাজ করছে। করেছিলেন, কিন্তু ওনারা এটা কন্টিনিউ করলেন না কেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড উনি মারা যাওয়ার পরে? কন্টিনিউ আসলে এটা মানে ওনার পরিবার ছাড়া এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা মানে এটা এমনভাবে আমার মনে হয়েছে যে যেটা পারভেজ ভাই বললেন যে এটার মান ধরে রাখতে যে ধরনের এফোর্ট বা কারা দিবে, এখন সবার তো জেফরি নিজস্ব ব্যবসা, সে ব্যবসা চালায়, তার পরিবার আছে, আর ছেলে সে জব করে, গভর্নমেন্ট জব, মেয়ে বিয়ে হয়ে গেছে, পাবি নিজেও অসুস্থ, তো এই অবস্থায় এটা একটা বিশাল দায়িত্ব। আর হয়তো ওনারা চাননি যে অন্যদের হাতে এটা যাক, অ্যাওয়ার্ডের কি অবস্থা হবে, এই অ্যাওয়ার্ডের ফ্লেভারটা থাকবে কিনা, এটা সত্য। এইসব হয়তো নানা কারণে এটা হতে সত্য। পারে। ওইটা যদি আমরা অনেকে বাইরের থেকে আমরা চিন্তা করছি বা আলাপ আলোচনা হয়েছে এটাও, যে এটা কেন অন্য কেউ কন্টিনিউশন করতে পারতো বা উনি এই ব্যবসা প্রতিষ্ঠানটা বা সেল করা যেতে পারতো, বাট আমার ধারণা যেটা ওনাদের ফ্যামিলির থেকে ওইটি চিন্তা করা হয়েছে, যেটা এইটাকে যদি যে স্ট্যান্ডার্ডে ছিল, যে রেপুটেশন ছিল, যদি বিক্রি করাও হয় বা অন্য কিছু করা হয়, তবে ওনার যে লেগেসি সেটা থাকবে না। এর জন্য ওনারা ভাবছে না এখানে আমাদের ফুল স্টপ। আমার মনের কথা এটা উনি থাকলে হয়তো এটা মানে উনি একটা প্ল্যান করে হ্যাঁ, যেতে পারেন। এইটাই আর কি, এইটাই হবে মেন উদ্দেশ্য, যে কন্টিনিউশন না করা। আপনি তো মানে শুরু থেকে ছিলেন, আপনি তো একসময় এই ব্যবসাতে বলছিলেন, মানে আপনি কি এই এটা নিশ্চয়ই আমরা ওনাদের যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, এটা ওনারা ভালো বোঝে, বাট একজন ব্যবসায়ী হিসেবে আপনি মনে করেন ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আমি মনে করি একদিক থেকে আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। এটা এই জন্য বলি যে উনি যখন শুরু করেছিল তখন থেকে আজ পর্যন্ত এখন কিন্তু অনেকগুলা এই কার ইন্ডাস্ট্রিতে কিন্তু এগুলা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে। অনেক প্রমোট হচ্ছে, অ্যানুয়াল ডিনার হচ্ছে, অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে। হয়তোবা উনি ভাবছে যে ওনার ফ্যামিলির থেকে বাবা হয়েছে যেটা, সেটাকে মনে হয় আমরা এখানে স্টক করে রেখে দিই। ওই যে বললাম যে রেপুটেশন বা একটা নেম আছে, অবশ্যই নেম অ্যান্ড ফেম ছিল দ্যাট ডে। ইনাম আলী মিনস ইজ এ কারি অ্যাওয়ার্ড। ইটস নট অনলি এটা আমাদের এই দেশে নয়, কিন্তু এটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড ইউরোপে যান, আমেরিকাতে যান, এবং উনি খুব ফিল করতেন। উনি কিন্তু একজন প্যাট্রিয়টিক মানুষ ছিল। ওনার অরিজিন নিয়ে উনি এই জিনিসটা ভুলে নেই। বাংলাদেশকে নিয়ে উনি অনেক ভাবনা করেছে, বাংলাদেশে কীভাবে বেটারমেন্ট করা যায়, বাংলাদেশে কীভাবে কাজ করা যায়। বাংলাদেশে অনেক রাজনীতিবিদ, এই দেশের পলিটিশিয়ানদেরকে উনি বাংলাদেশে নিয়ে গিয়েছে, অনেক সেমিনার করেছে কীভাবে এঙ্গেজ করা যায়। তো এই চিন্তাধারার থেকে চিন্তা করলে আমি মনে করি এখানে মনে হয় ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু অন্যান্য অনেক অর্গানাইজেশন আছে এখানে। ওনাদের পরিবার কি মানে এই ব্যবসাতে, রেস্টুরেন্ট ব্যবসাতে আছে নাকি? ব্যবসা ওনার ছেলে লুক আফটার করে, লিরাজ যে বিজনেস আছে এটা করে। ওনার সবচেয়ে আরেকটা জিনিস আমি বলি, এটা না বললেই না, যে উনি ওই যে যখন চেম্বারের প্রেসিডেন্ট হইল 2016-এ, চেম্বারের প্রেসিডেন্ট হওয়ার পরে উনি প্রথম আমরা ডেভিড ক্যামেরুনের সাথে দেখা করি। ডেভিড ক্যামেরুন তখন প্রধানমন্ত্রী। উইদিন এ উইক আমাকে বললো যে শফিক ভাই, আমি বললাম যে আপনি যেহেতু চেম্বারের প্রেসিডেন্ট হয়েছেন, অ্যাটলিস্ট একটা কিছু চমক দেখান। তখন উনি বললো যে কী করা যায়। আমি বললাম যে আপনি এটা করেন। আর ডেভিড ক্যামেরুনের সাথে ওনার সম্পর্কটা মানে অন্যরকম ছিল, যেটা আমি খুবই ফ্রেন্ডলি। ডেভিড ক্যামেরুন দেশের বাইরে গেলেও এনাম আলীকে একটা টেক্সট দিত যে ইনাম, আই এম গোয়িং টু ফ্রান্স, গোয়িং টু জার্মান, জাপান, হোয়াট এভার ফর 2 days। এরকম একটা রিলেশনশিপ ওনার সাথে মেনটেন করতো। তো উনি যখন বললো যে শফিক ভাই ঠিক আছে, ভালো আইডিয়া, সকালে ঘুম থেকে উঠে 10টায় আমাকে টেলিফোন করছে, বলে শফিক ভাই ডান। দেখি যে প্রাইম মিনিস্টার আমাদেরকে সময় দিছে সকাল 9:30। 10টার সময় ব্লুমবার্গ এই লোক আমেরিকার নিউ ইয়র্ক সিটির মেয়র আসবে, আর আমরা 9:30 আমাদের স্লট, হাফ অ্যান আওয়ারের জন্য। তখন আমরা এই এনাম ভাই আমাদেরকে 10 জনের একটা টিম, আমাদের কেটারিং ইন্ডাস্ট্রির লোকজন, চেম্বারের ডাইরেক্টর না, এরকম করে আমরা 10 জন আমরা তখন এই ডেভিড ক্যামেরুনের সাথে মিটিং করলাম। এবং সেই মিটিংয়ে উনি বলল যে প্রাইম মিনিস্টারের, যে মিস্টার প্রাইম মিনিস্টার, এই আমাদের উনি একটা মানে প্রপোজাল দিল, টোটালি রিটেন 300 পেজের একটা প্রপোজাল দিল কারি ইন্ডাস্ট্রির ক্রাইসিসটা দূর করার জন্য। ওই পরবর্তীতে এই যে ওয়ার্ক পারমিটের যে আসলো, এটা কিন্তু উনার একটা কাজের সুফল। তখন উনি এটা প্রধানমন্ত্রী বললেন যে ঠিক আছে, আমি এইটার উপরে কাজ করব, আমি তোমাকে কথা দিলাম, আমি একটা যাব। তখন কিন্তু এইটা এই এখানে ওয়ার্ক পারমিটের যে ইস্যুগুলো, যেটা উনি যেটা করতো সত্য, যেটা উনি কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার নিয়ে কথা বলতো। কিন্তু
এই দেশে তো আপনি কিছু অ্যাচিভ করতে হলে আপনাকে এইগুলোই ডেলিভারি দিতে হয়, তো এইগুলো কিন্তু উনি করতো। আরও অন্যান্য অর্গানাইজেশন যেগুলো আছে, বিসিএ বলেন বা আরও ক্যাটারিং ইন্ডাস্ট্রি যারা কাজ করছে, বা ওরা কিন্তু সবাই ওরা করেছে, কিন্তু এখন তো ওনার কাজটা ছিল ডিফারেন্ট ছিল। উনি ওই যে বললাম যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে উনি বুঝিয়ে দিত। আমাদের তো এইরকম কোনো সময় হয়েছে, আপনারা আমরা সবাই জানি আমাদের ফিগারটা নিয়ে আমাদের একটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল, এটা আমি বলতে চাচ্ছি না। তখন আমরা কিন্তু দুজনের সব জায়গায় আমরা আগে কিন্তু আমাদের একটা ওয়ার্ক ইন্টারনালি আমরা করতাম যে আমরা কোথায় কী বলতে হবে, কারণ আমাদের ওই মেইন স্ট্রিমের জায়গায় আমাদের কথাগুলো যেন এক থাকে, তখন আমরা ফাইট করতে পারবো। তো এইসব জিনিস কোঅর্ডিনেট উনি করতো, কিন্তু উনি এটা কোনো সময় এটা উনি ইগনোর করতো না যে কাকে, এবং উনি বুঝতো কার কোন জায়গায় অ্যাক্সেস কী ধরনের আছে, উনি সবার সাথে কিন্তু চেষ্টা করতো। অনেকে ওনাকে হয়তো অ্যাকসেপ্ট করে না, এই যে বললাম না ব্যক্তিগতভাবে অনেক কিছু থাকে, বাট এখন প্রত্যেকে কিন্তু রিয়েলাইজ করতেছে ওনার মিসিংটা। এবং আমি নিজেও, আমি সত্য যেটা আমি দেখি, তো এখন পর্যন্ত আমাদের ওই মেইন স্ট্রিম লেভেলে আমাদের মেসেজগুলা দেওয়ার মতো সেই ধরনের লোক খুব কম আছে, না আছে, কিন্তু খুব কম আছে আমাদের। আর এইটা পারভাই আমি এটা বলি যে এই যে ডেলিগেশনটা গেছেন, এইটা বোধহয় ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাংলাদেশি কমিউনিটির বোধহয় ফার্স্ট ডেলিগেশন। এ তো হাই লেভেলে, মানে প্রধানমন্ত্রীর সাথে কমিউনিটি ইস্যু নিয়ে, কারি ইন্ডাস্ট্রি নিয়ে দেখা করা, দিস ইজ দ্য ফার্স্ট মিটিং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, এবং উনার নেতৃত্বে সেটা। এবং আরেকটা জিনিস বলি, উনি বললো যে শফিক ভাই, আমি তো যেহেতু চেম্বারের প্রেসিডেন্ট, আই ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। তখন ওই যে এনআরবি ডেটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বললো যে আমরা এই এনআরবি ডেটার জন্য আমরা একটা প্রোগ্রাম করব, এবং সেইটা হবে সিলেটে। এনআরবি দিন একটা কনভেনশন হবে বিজনেস কমিউনিটিকে নিয়ে। তখন আমরা ওই যে এনআরবি কনভেনশন, বিজনেস কনভেনশন 2017 যে প্রোগ্রামটা আমার সিলেটে করলাম, এবং এটা এইরকম প্রোগ্রাম বোধহয় হয় না, এটাও একটা হিস্টোরিক্যাল। উনি তো একটা খারিডে করার জন্য ক্যাম্পেইন করেছেন, খারিডেও একটা করছিল, খারিডেও ছিল, মানে বিভিন্ন চিন্তাধারা ছিল, নতুনত্ব ছিল, এবং সবকিছুর মধ্যে ছিল যে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রিকে আজকে যে এনআরবি ডে সরকারিভাবে স্বীকৃত, এটা কিন্তু ওই এনআরবির ফসল। কমিউনিটির ফেইলিয়ার বলবো না, কমিউনিটির সহযোগিতা যদি আরো বেশি থাকতো, তাহলে কিন্তু আরো অনেক কিছু কিন্তু কম সময়ের মধ্যে করা যেত। তো এখনো আমি যেটা ফিল করি যে আমাদের কমিউনিটি এক হওয়া উচিত, এবং পজিটিভ ইমেজ নিয়ে সামনের দিকে যেতে হলেই আমাদের ইউনাইটেডলি কাজ করতে হবে, রাইট মানুষকে রাইট জায়গায় দিতে হবে। আমি একটু, উনি তো শেষ পর্যন্ত, মানে শেষের দিকে তো উনি এই টিভিতে ইনভেস্ট করেছিলেন। টিভিতেও আমি এবং এনাম ভাই, আপনিও ছিলেন। যতগুলো প্রজেক্ট আমরা এই দেশে করছি সবকিছুর সাথেই আমি ছিলাম। এগুলো আমরা রাত্রে গভীর রাত্রে পর্যন্ত আলোচনা করেই আমরা এইসব আলোচনা করে, দিনে কত সময় আপনারা কাটাতেন টেলিফোনে বা এমনি? সারাদিনই মানে কোনো টাইম টেবিল ছিল না। আর উনি দীর্ঘক্ষণ এমনি আলোচনা করতো রাত্রে, উনি কোনোদিন ঘুমাতো না, গভীর রাত্রে 2টা 3টা না আগ পর্যন্ত। আর আগ পর্যন্ত তো টেলিভিশনে এটা ব্যতিক্রমী চ্যানেল করবো, এটা করবো, এটা কইরা করে তারপরে এই যে টেলিভিশনটা যাত্রা শুরু হইলো। উনি চেয়ারম্যান ছিল, আমি তো ম্যানেজিং ডিরেক্টর ছিলাম টেলিভিশনে। পরে আনফর্চুনেটলি, কারণ ওইটা আসলে ওই যে ধরনের ফাইন্যান্সিয়ালিও দরকার, এটা ছিল না, কারণ আমাদের মার্কেট ভেরি স্মল। আমরা দেখলাম যে পকেট থেকে ভরা তারা, এক পর্যায়ে আমি এমডি থেকে যে কারণে হোক এটা আর আপনারা এটা আর আমরা মানে সাকসেসফুল প্রজেক্ট হিসাবে এটা আর আমরা তখন আমি ছাড়লাম প্রথম, তারপরে এনাম ভাই ওইটাকে উনি ছেড়ে দিলেন এই প্রজেক্টটা। এরপরে মিডিয়া লাভার ছিলেন, উনি ভাবতেন যে কি করা যায় একটা ব্যতিক্রম। ওনার ম্যাগাজিনটা স্পাইস বিজনেস ম্যাগাজিন সবাই স্বীকার করবেন যে এটা একটা মানে অন্যরকম একটা ইয়ে ছিল। তখনকার সময়ে এরকম একটা কালারফুল ম্যাগাজিন, এরকম একটা মানসম্পন্ন ম্যাগাজিন করা ইজি টাস্ক ছিল না, কিন্তু উনি এটাও করছে। এবং উনি ওনার কাজটা নিজে সেই ম্যাগাজিনটাও উনি প্রত্যেকটা লাইন এনামালি নিজে এগুলা দেখতো। অনেকে ভাবতো বোধ এটা অন্য কেউ করে, বাট এরকম ছিল না। প্রত্যেকটা লাইন, বাংলা ইংলিশ হোয়াট এভার, উনি প্রত্যেকটা লাইন ওনার নজরে থাকতো, এখানে কি লেখা হইতেছে, কি বিষয়ে কি আসে। দেখেন এখনো কিন্তু আমাদের কারেন্ট ইন্ডাস্ট্রিতে এখনো কিন্তু ছোট মার্কেট না, এটা অনেক বিরাট একটা অনেক ক্রাইসিস আছে এটাতে। তো যার জন্য আমাদের মিডিয়ার সাপোর্টের দরকার আছে এখানে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আমাদের যে পাবলিকেশন হয়, যেমন একটা ম্যাগাজিন এখন বাইর হয়তো কারি লাইফ, তো অ্যাপার্ট ফ্রম দিস কিন্তু আমাদের কমিউনিটি থেকে আর কোনো বিষয়ক কোনো ম্যাগাজিন নেই, অথচ আমাদের এটা একটা বিরাট একটা ইন্ডাস্ট্রি কিন্তু। তো এগুলা আমাদের চিন্তা করার সময় আসছে। এখন কিন্তু নিউ জেনারেশন এঙ্গেজ হচ্ছে, ওদেরকেও যেন আর একটু এগিয়ে আসে ওরা যেন, এবং এইগুলা চিন্তাধারা নিয়ে আপনারা মাধ্যমে আমি এটাই বলতে চাই, আপনারা মিডিয়াতে আছেন যে
publication and media is very important for the business. এবং সেটা তো এনাম আলী ভালো বুঝতেন না। হ্যাঁ, এবং উনি উনার অ্যাওয়ার্ডের সময় উনি আপনার লিস্ট করে ধরে ধরে সাংবাদিকদের ফোন দিতেন আসতেছেন চিন্তা কিনা। করেন এখন। হ্যাঁ, হ্যাঁ। এটা উনি তো করতেন। সবাই মানে এটা উনি করতেন। উনি খুব প্রশাসন উনি পার্সোনালি কিন্তু দেশেতে প্রথম আলো থেকে সাংবাদিক আনা আনা দেশে যাতে এটা একটা কাভারেজ হয়, দেশের মানুষ যাতে জানে। শফিক ভাই আমেরিকাতে যাবে, আমি তো এগুলো এইসব আমি প্রথম তো আমি মিডিয়া সেক্টর আপনি দেখতেন কোথায় কোথায় যাবে, আমেরিকাতে, কানাডাতে, মানে ইভেন আনন্দবাজারে ক্যালকাটার কিভাবে যাবে, এইসব মানে উনি চাইতো যে এটা সারা পৃথিবীর মানুষ জানুক দে ওনার এই অ্যাওয়ার্ডটা। শুধু এটাও না, এবং দেখেন খালি অ্যাওয়ার্ডের যে ওটা আরেকটা জিনিস এখানে অ্যাড করি যে উনি শুধু ব্রিটিশে যারা আমরা বাংলাদেশিরা এখানে আছি এটা নয়, ইউরোপে যারা, যেমন আমি একটা এক্সাম্পল মানে আমার কাজিন সুইডেনে এসে আছে, সাকসেসফুল ব্যবসা করছে এবং আমাকে বারবার বলতেন পারবেন ভাই ওকে কীভাবে নিয়ে আসা যায়, আপনি একটু হেল্প করেন আমাকে। ওকে উনি কিন্তু গিয়েছে ওইখানে দেখে আসছে, ওকে আনছে, ওকেও সে উনি অ্যাওয়ার্ডেড করেছে আমেরিকা থেকেও। আমি ভুলে গেছি ওনার নাম। এই যে দেখেন চিন্তাধারাটা ছিল যে কিভাবে বাইরেও এটার মেসেজ দেওয়া এবং ওদেরকেও আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, এটা শুধু একটু ওয়াইডার রেঞ্জ চিন্তা করছেন। তারপরে হয়তো অনেকে ওনাকে ফলো করেছে এটা। আচ্ছা, আপনি একদম মানে ছোটবেলা থেকে নাম্বার সাথে, হ্যাঁ, উনি খেলাধুলা খুব ভালোবাসতেন। কোন খেলাধুলা করতেন? উনি একজন ফুটবলার ছিল, ফুটবলার ছিলেন এবং হকিও খেলতো উনি। আমার যতটুকু আমরা স্কুলে আমরা ফুটবল খেলতাম স্কুল টিমের পক্ষে, এবং ভালো একজন ফুটবলার ছিল উনি। এবং দেখতে উনি আমাদের থেকে অনেক লম্বা ছিলেন, খুব গুড হেলথ ছিলেন তখন, এবং স্কিন ফিটেস্ট পার্সন ছিলেন তিনি। তো ইয়েস, স্পোর্টসের দিকে ওনার খুব একটা খেয়াল ছিল, আমরা ছোটবেলার থেকে দেখে আসছি, এবং খুব ফুর্তি করতো উনি কিন্তু। আর এই যে সবাই বললেন আগে, সত্য যেটা, উনি আমার মতো অনেককে আপনি জিজ্ঞেস করলে পাবেন যে ওনার একটা বৈশিষ্ট্য হচ্ছে টেলিফোন করা মানে আপনি একে 1 ঘন্টা ওনার সাথে কথা বলতে হবে। উনি তো ডিটেইলস আলোচনা করেন, এটা জাস্ট না যে হাই হ্যালো বলে রেখে দিলেন, মিনিংলেস না ওনার টেলিফোন কিন্তু মিনিং থাকে। আমিও পার্টিকুলার সাবজেক্ট ইস্যু, আমি কিন্তু খুব অনেস্টলি আমি খুব মিস করি ওনাকে, কিন্তু আমি খুব মিস করি, আমি সবসময় দোয়া করি, আমি খুব মিস করি, খুব আর্লি ডেজে ওনাকে আল্লাহ। আমারটা আমি বলি কি, নাম্বাই মরার পরে আমি বলতে গেলেই অনেস্টলি আমি যেটা বলি আর কি, আমি বলি না সাধারণত, কিন্তু আমি পারভেজ ভাই কয়টা দিন এখন দেখা হয়, আমি বলতে গেলেই কারণ এনাম ভাই থাকছে আমাদের যে একটা নেটওয়ার্কিং ছিল বা বিভিন্ন প্রোগ্রামে আসা যাওয়া, বিয়ে শাদী, কারণ ওনাদের আমরা তো কমন ফ্রেন্ড ছিলাম, তো প্রায়ই দাওয়াত, ওনারও দাওয়াত থাকতো, আমাদেরও দাওয়াত থাকতো, তো আমরা একসাথে যাইতাম। কোথাও এইসব উনি মানে লাগে যেন আমি একটু নিজেই আইসোলেটেড হয়ে গেছি উনি মরার পরে। না সেটা তো অবশ্যই, একসাথে দীর্ঘদিন চলেছেন, আপনার দেশ থেকে বা এদেশের সবকিছু তো আপনি সাথে ছিলেন। এই যে উনি তো সবসময় সিরিয়াস কাজ করতেন, যেটা আপনারা বললেন, কোনো ধরনের ইয়ে ছিল না, কম্প্রোমাইজ করতেন না। ওনার স্ট্যান্ডার্ডে এই দেশে কোনো ব্যক্তি বলতে পারবে না আজকে উনি নাই, উপরে আল্লাহ আছে আর ওনার আত্মা শুনতেছে, কোনো মানুষ উনাকে পয়সা দিয়ে আজকে পর্যন্ত ব্রিটিশ কার অ্যাওয়ার্ড নিতে পারে না। কোনো সময় উনি কম্প্রোমাইজ 100,000 500,000 পাউন্ড অফার দিল, এনাম আলীর কাছ থেকে অ্যাওয়ার্ড কেউ কিনতে পারে না। একদম ওনার যে বোর্ড সেটা তো আলাদা, এই বোর্ডকে তো উনি আজ পর্যন্ত দেখেন না, কোনো ইনফ্লুয়েন্সও করতো না। এই যে জাজিং প্যানেলটা করতে হয়, জাজিং প্যানেলটা পুরোপুরি সিদ্ধান্ত নিত। জাজিং প্যানেলে কারা আছে আজ পর্যন্ত কেউ জানেই না। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, উনি যখন বলছেন এটা, এই দেশের একজন সংসদ সদস্য এমপি আমরা যাদেরকে বলি, আমাকে একজন এমপি আমার খুব ক্লোজ, আমার সার্কুলের, আমাকে খুব রিকোয়েস্ট করলো একটা ওর এলাকার একটা ভালো রেস্টুরেন্ট, কিন্তু ভালো রেস্টুরেন্ট একটু রিকমেন্ড করার জন্য ওনার কাছে। তো আমি আমার এই এমপিকে বললাম যে দেখো, এইখানে উনি এই প্রোগ্রামটা ঠিকই করে, উনি ওন করে, বাট এইগুলা দ্বারের কাছে উনি যায় না, এগুলো আমি বললেও হবে না, উনি ওই সাহসও পাবে না, ওনার যে টিম কাজ করে এটা একদম প্রফেশনালি, এটা আমার বলার মধ্যে থাকবে না, তুমি ক্ষমা করো আমাকে। এখন চিন্তা করেন এই দেশের সংসদ এমপি আমাকে রিকোয়েস্ট করতেছে ওর এলাকার একটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের কোয়ালিটি খুব ভালো, আমি জানি সেটা, আমি ইউ শুড অ্যাপ্লাই অ্যান্ড গো থ্রু দ্য প্রসেস। ওনাকে বললেও উনি এটা করতে পারবেন, আমি জানি এটা। এই যে উনি বললেন যে কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, উনি কোয়ালিটি কম্প্রোমাইজ করতেন না, যে এইসব জায়গায় উনি কোনোদিন কম্প্রোমাইজ। এটা আমি যেটা এনাম ভাই কাছে শুনছিলাম যে পারভেজ কাছে শুনছিলাম যে এনাম ভাই ফুটবল খেলতেন ছোটবেলায়, ভালো থাকতেন, এদেশে আসার পরে আপনারা তো সিরিয়াসলি সব কিছু করতেন, এর মধ্যে উনি ফানি কিছু করতেন কিনা? আরেকটা জিনিস উনি গান বাজনা শুনতে ভালো হইতো, শফিক ভাই ওনার লিরাদেও প্রোগ্রাম করতো, এবং উনি এমনকি গড়ে উনি প্রোগ্রাম করছেন, মানে একজন সিঙ্গার আসছে হয়তো ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, ভালো সিঙ্গার, একদম স্বল্প পরিসরে উইদিন দ্য ফ্যামিলি মেম্বার 15-20 জন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ওই
এরকম প্রোগ্রাম স্বল্প সময়ের জন্য just একটু গান ভালোবাসতো উনি। শাহ আব্দুল করিমের গান ওনার খুব ফেভারিট ছিল। শাহ আব্দুল করিমের যে আমরা এদের শাহ আব্দুল করিমের যে বসত বাড়ি যে এই যে গড়টা আছে বর্তমানে, এই গড়টাও আমাদের বানিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, আমি এনাম ভাই আমরা উদ্যোগ নিলাম, নেয়া আমরা এই গড়ের জন্য আমরা ফান্ডিং করে আমাকে দিলাম। তো এনাম ভাই তখন ওই রকম ছিল, বললো যে না ওনার একটা গড় বানিয়ে দেওয়া উচিত। তখন আমরা নিজে উইদিন দ্য ফ্রেন্ড সার্কেল আমাদের মধ্যে থেকে আমরা ফান্ডিং করে তারপরে আরেকটা এটা জিনিস স্পাইস বিজনেস ম্যাগাজিনের মাধ্যমেই এটা আপনার কাছে আসতেছে ভাই, স্পাইস বিজনেস ম্যাগাজিন থেকে আপনারা করেছেন। ম্যাগাজিনের মাধ্যমে উদ্যোগটা কিন্তু স্পাইস ম্যাগাজিনের মাধ্যমেই নেওয়া আচ্ছা হয়েছে। আচ্ছা, নিয়ে আমরা এটা আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য যেটা বলি, মানুষ সবসময় আমরা প্রত্যেকে কিন্তু ছোটোর থেকে আমরা আস্তে 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 একটা জায়গায় পর্যায়ে যাই আমরা। আমার মনে পড়ে উনি আর্লি 90-তে যখন এই দেশে অ্যাওয়ার্ড যখন শুরু হলো, এই যে টমি মিয়া আমাদের একজন বন্ধু, উনিও কিন্তু খুব সেলিব্রিটি শেফ। তো উনি যখন ওই অ্যাওয়ার্ড শুরু করলো তখন ছিলেন আমাদের এডুইনা কারি ছিলেন মনে হয় এগ্রিকালচারাল মিনিস্টার, আমার সবার মেম্বার, এবং আমি নিজে শেফ অফ দি ইয়ার আমি প্রস্তুত ছিলাম, আমি অ্যাটেন্ডিস ছিলাম তখন এডিনবরাতে ওই কম্পিটিশনটা হলো। এনাম ভাই পার্টিসিপেন্ট একজন ছিলেন তখন, উনি লাভার ছিল কারি। উনি কিন্তু খুব একজন ভালো শেফও ছিলেন, নিজে শেফ না হলে এতটুকু করতে পারতো না, কিন্তু উনি কিন্তু বুঝতো সাংঘাতিক। তো সেটা উনি হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্যাট টাইম। আফটার দ্যাট আমার মনে হয় আর কেউ করেছে কিনা জানি না, আমার নলেজ এখন নাই, উনি কিন্তু একটা প্লেনে গিয়েও ফ্লাইং রেস্টুরেন্ট করছিল, লিরাজ বিয়ার নাম ছিল, তাই না? হ্যাঁ, ওই ফ্লাইং রেস্টুরেন্টে উনি ওনার রেস্টুরেন্টের এইখান থেকে এই এলাকা থেকে 20 জন বা 50 জনের বুকিং নিত, এবং এটা তখন উনি ফ্লাই করাইয়া পুরা লন্ডন ঘুরাইয়া ওইখানে ডিনার করে আবার লাঞ্চ হোয়াট এভার করাইয়া তারপরে নিচে নিয়ে আসতো। এটা তখন লিরাজ এবিএন ছিল এটার নাম। আচ্ছা আচ্ছা, সামথিং ডিফারেন্ট। তখন ওইটাও কিন্তু উড়ন্ত রেস্টুরেন্ট, প্রথম উড়ন্ত রেস্টুরেন্টের কনসেপ্টটা উনারই ছিল, এবং উনি এটা এভাবে তখন স্কাই টিভি, বিবিসি টিভিসি নানানভাবে মানে প্রথম বলতে গিমিক এটা তো সৃষ্টি করতেন। সেকেন্ড আর কেউ করেছেন কিনি? না আমি জানি না, আর আমার কেউ knowledge এটা নেই, আমার করেন knowledge নাই, নাই। না। তখন কিন্তু মিডিয়াতে খুব খাবারের পেয়েছিল এটাকে। এটা কিন্তু স্কাই তখন থেকে বিবিসি নিয়ে তখন আসতে। এনাম ভাই তখন ফোকাস হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড ওইটার মাধ্যমে, উড়ন্ত রেস্টুরেন্টের মাধ্যমে। হঠাৎ করে মনে আসলো এটা কি, তো এবং উনার রেস্টুরেন্টও তো এটা অন্যরকম রেস্টুরেন্ট ছিল, উনার যে লিরাজ, লিরাজ, হ্যাঁ, সেটা অন্য স্ট্যান্ডার্ড সম্পূর্ণ আলাদা ছিল, সম্পূর্ণ আমরা আলাদা। কয়েকবার গেছি। আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য যেটা ছিল ওনার, উনি কিন্তু ওই সবাইকে বলছেন শুরুতে উনি কিন্তু খুব চ্যারিটি লাভারও ছিল। উনি কিন্তু যথেষ্ট চ্যারিটি কাজ করেছে থ্রু হিজ রেস্টুরেন্ট লিরাজের থ্রুতে। ওনার অনেক মেইন স্ট্রিমের সেলিব্রিটিরা ওনার এই প্রোগ্রাম অ্যাটেন্ডেড ছিল, এম আই রাইট? একদম 100%। ওই যে হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার প্রোগ্রামের যে প্রেজেন্টার, হ্যাঁ 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 হ্যাঁ, সে ছিল রেগুলার। না কি নাম, মানে হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার প্রোগ্রাম যে রান করতো, সে উনি হোস্ট যে ছিল, হোস্ট ছিল সে। আমার এখনো মনে আছে, ক্লোজ ফ্রেন্ড ছিল ওনার, ক্লোজ। পারভেজ ভাই একটা প্রোগ্রাম উনি করলো, মানে একটা প্রোগ্রাম ডিশ উনার চ্যারিটি ইভেন্টে একটা ডিশ উনি সেল করলো 5000 পাউন্ড। হ্যাঁ, এই 5000 পাউন্ডের যে ডিশটা এটা কুক করার জন্য উনি ঢাকা থেকে শেফ নিয়ে আসলেন, রফিক বাবুর ছেড়ে নিয়ে ওনার রেস্টুরেন্টে আইন, তারপরে এই ইয়েটা উনি এই ইয়েটা। তো আমাদের আপনার দুজনকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হওয়ার পথে আমি লাস্ট আপনার কাছ থেকে শুনতে চাইব যে আপনি যেটা বলেছেন যে এনাম ভাই আসলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি খুব মানে একা হয়ে গেছেন অনেকটা, এরকম আমি ফিল করি আর কি, মানে এটা আমার একটা খুব ঘনিষ্ঠ বলছে। মানে আর কি, মানে নিশ্চয়ই এনাম ভাইকে মিস করেন, বাট এর মধ্যে স্পেসিফিক কোন বিষয়টা মিস করেন আপনি? এই সবই, মানে আমাদের যে কার্যক্রম ছিল, কারণ এনাম ভাই ছাড়া এত সাহসী উদ্যোগ নেওয়া, টেলিভিশন চ্যানেল করা, ম্যাগাজিন পাবলিকেশন করা, ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড করা, তারপরে এই এনআরবি কনভেনশন করা, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ডেলিগেশন নিয়ে দেওয়া, এইরকম তো আমাদের লোকজন এই কমিউনিটিতে আমি দেখি না এখনো কেউ রে। মানে এইরকম গার্ডস আলা, এরকম সাহস নেওয়া, এরকম আগাইয়া দেওয়া, মানুষের সাপোর্ট সাথে থাকা, এসব মিলে আমি এরকম কম্বিনেশন কারোর মধ্যে দেখি না। আর কিছু এড করতে চান? 10 সেকেন্ড। না, আর তো ওনার তো অনেক সব কিছু তো মাইন্ডে আসতেছে না। ওনার একটা কর্মময় জীবন। আমি বলবো কি যে আমি যে ওই একটা আছে না যে সাথে করে এনেছিল মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেছো দান। তো এনাম্বার যে জীবন, এটা একটা কর্মময় জীবন। উনি ওয়ার্কোহলিক ছিল, উনি ঘুমাইতো কম, উনি কাজ করতো, সবসময় ভাবতো। ওই বাংলাদেশ ফিমেল একাডেমি দিরাইতে আমরা যেটা করছি জামেল চৌধুরীর নেতৃত্বে, সেইটা তো এনাম আলীর কন্ট্রিবিউশন ছিল। এবং প্রতি বছর উনি 200-250 পাউন্ড ওনার রেস্টুরেন্টে চ্যারিটির জন্য উনি উঠাইয়া এই পয়সাগুলো চ্যারিটিতে উনি দিত। এরকম
মানে উনার যে উনি তারপরে ইন দ্য মিন টাইম এই যে আরও কমিউনিটির ইয়ার সমস্যা, ওর সমস্যা, লোকাল মসজিদ, মানে সব কিছুতে উনি কোনো সময় না বলতো না, যেটুকু পারে উনি সাহায্যের হাত এক্সটেন্ড করতো, এটা উনার একটা ছিল আর কি। ধন্যবাদ ফাউজ ভাই, আপনি আপনার তো আমি একদম এটাকে ভালো বন্ধু বলবো যে ছিলেন। আসলে খুব মিস করি ওনাকে, সত্য যেটা, বিভিন্ন ক্রাইসিস আসছে বা আসতেছে বা আসে আমাদের কমিউনিটিতে, উনি সবসময় কিন্তু ফোন করে বলতে পারে ভাই কী করা যায়, কিছু একটা করতে পারি কিনা। এই জিনিসগুলো কিন্তু এরকমের লোক খুব কম আছে কিন্তু আমাদের কমিউনিটিতে। সবাই কাজ করছে কিন্তু এই যে কমিউনিকেট সাথে সাথে যে আমরা কী করতে পারি, এই জিনিসগুলো আমি খুব মিস করি। আরেকজনের কথা না বললে না হয়, আমার এক মামা সুলেমান আহমদ, ওনার খুব একজন বিশ্বস্ত মানুষ ছিলেন। তো আমরা এখন তো উনি না, এখন আমরা দুজনেই বেশি, অনেক সময় কথায় কথায় কিন্তু এই এনাম আলী ভাইয়ের কথা চলে আসে, প্রসঙ্গটা আসলে আমরা এগুলো নিয়ে শেয়ার করি। তো ওনার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, প্রত্যেক মানুষের কাছ থেকে আছে, বাট ওনার কাছ থেকে আমিও ব্যক্তিগতভাবে অনেক কিছু, যদিও বন্ধু মানুষ, ছোটোর থেকে বড় হয়েছি, বাট আমরা অনেক কিছু এখন অন্যের কাছ থেকে শিখেছি। এবং উনিও আমাকে খুব রেসপেক্ট করতো, বন্ধু ছিলাম আমরা একসাথে, বাট রেসপেক্টেবলি উনি আমার সাথে কথা বলতো, আমরা একে অন্যে শেয়ার করতাম, প্রত্যেকটা জিনিসগুলো শেয়ার করে আমরা চেষ্টা করতাম এই জিনিসগুলো কীভাবে আমরা একটু সহযোগিতা করে মানুষের ভালো কল্যাণে নিয়ে আসতে পারি কিনা। আরেকটা পয়েন্ট আমি 1 মিনিটের পর, উনি এই ইন্ডাস্ট্রির যারা পূর্বপুরুষ দ্বারা এদেরকে উনি কারি কিং বলে প্রত্যেককে উনি সম্মানিত করছে, অ্যাওয়ার্ডে ওনাদের দীক্ষা দেওয়া, ওনাদের জীবন এবং ওনাকে অ্যাওয়ার্ডেড করা, মরণোত্তর অ্যাওয়ার্ড, নানানভাবে উনি এই জিনিসটা উনি বলতো যে এদের দায়, এদের জন্যই আজকে আমরা এই জায়গায় দাঁড়াইছি শফিক ভাই। তো উই হ্যাভ টু রেসপেক্ট, আমাদের এটা পে ব্যাক করতে হবে ওনাদেরকে, ওনাদের জন্যই আজকে এই ইন্ডাস্ট্রিতে আমাদের আরও কিছু লোক ছিল, আমাদের শ্রদ্ধেয় মরহুম রহিম ভাই বা আমাদের সাদগাজী ভাই বা আরও যারা পূর্ব ইসরায়েল আলী সাহেব বিসিএর সাথে জড়িত ছিলেন প্রথম থেকে আর্লি 60 থেকে, সবাইকে তা কিন্তু আমরা সবসময় স্মরণ রাখি। এবং বিশেষ করে আমি এনাম আলী ভাই যেটা শফিক ভাই বললেন যে ওনাদেরকেও এখনো জীবিত আছেন হাইলাইট করা, ওনাদেরকে স্মরণ করা, এটা কিন্তু উনি করতো কিন্তু। তো এই সব জিনিসগুলি আমাদের ভবিষ্যতে যেন আমাদের যারা এখন আছে নিউ জেনারেশন যারা, ওরা যেন এগুলো কন্টিনিউশন করে যায় এবং ওনার লেগেসিটাকে যেন আমরা স্মরণ করি এবং ওনার মতো যারা ছিল সবার জন্য আমরা খেয়াল রাখি, ওদের কথা স্মরণ করি, ডিসকাস করি, মানুষের জন্য জানে। আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে যারা নিয়ে গেছে। ধন্যবাদ ইসলাম চ্যানেলকে ধন্যবাদ, বিশেষ করে আজকে এই ইভেন্টটা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ইভেন্টটা সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ। কামাল মেহেদী সহ যারা ইসলাম চ্যানেলের আছেন, ধন্যবাদ আপনাদের দুজনকে এবং আমাদের কৃতজ্ঞতা। জনাব পারভেজ আহমেদ এবং জনাব শফিকুল ইসলাম, আপনারা দুজন অত্যন্ত খুব সুন্দরভাবে এনাম আলী এমবিকে আমাদের দর্শকের সামনে তুলে ধরেছেন। আমরা মনে করি এই দেশে বাকি যতদিন কারি নিয়ে কথা হবে ততদিন ব্রিটিশ কারি ওদের নাম থাকবে, এনাম আলীর নামও চলে আসবে, এটা কেউ মানে ফেলতে পারবে না, মুছতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছিলাম আমাদের এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ফাউন্ডার এবং এই কমিউনিটির পরিচিত মুখ মরহুম এনাম আলী এমবিকে নিয়ে, ওনার কর্মময় জীবনের নানা বিষয় নিয়ে ওনার ঘনিষ্ঠ দুজন বন্ধু আমাদের সঙ্গে আপনাদের সামনে এনাম আলী এমবির কর্মজীবন নিয়ে কথা বলেছেন। আশা করি ভালো লেগেছে। আপনারা ইসলাম চ্যানেল বাংলার সঙ্গে থাকবেন এবং ইসলাম চ্যানেল বাংলার পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।